ঝকঝকে। তিনি জানিয়েছেন পুলিশ কমিশনারই নির্দেশের জন্য কে নির্দেশ দিল, কাকে নির্দেশ দিল, তার কোনো নির্দেশ দর্শক যেটা দেখছেন এটা হচ্ছে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। দেখছেন সামনে পুলিশ ব্যারিকেড, আর যারা সাংবাদিক তারা বাইরে দাঁড়িয়ে রিপোর্টিং করছেন। যেটা খবর যে সাংবাদিকদেরকে ওই দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না, নো এন্ট্রি। ফতোয়া জারি করা হয়েছে, নো এন্ট্রি। যখন জানতে চাওয়া হচ্ছে দপ্তরে যে কেন ঢুকতে পারছি না, কেন আটকানো হচ্ছে, তখন বলা হচ্ছে পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ বললে আসবেন। ভাবুন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তার দপ্তর, কার্যত তার বাড়ি, উনি দেখাচ্ছেন পুলিশকে পুলিশ বললে তবে আসবেন। মানে সাংবাদিকরা ভিতরে ঢুকবেন পুলিশকে বলতে হবে, পুলিশকে বলতে হবে। মানে সাংবাদিক যারা তাদেরকে কি ভাবছেন, কি মনে করেন যে পুলিশকে বলে ঢুকতে হবে? আর আপনার অফিস, আপনার দপ্তর, আর এটা কি নতুন নাকি? নতুন হচ্ছে এটা? আমি দর্শক এই অফিসে অনেকবার গেছি, অনেকবার। আমি যখন চাকরি করতাম তখন আমার বিট ছিল নির্বাচন কমিশন, আর 2011-তে যে পরিবর্তন হয়েছিল তখন আমি আমার অফিসের এই দপ্তরের ব্যাপারটা দেখতাম। তো আমি ওখানে রোজ যেতাম, রোজ। অবাধ প্রবেশ ছিল, অবাধ প্রবেশ। ওখানে একটা জায়গা আছে, মিটিং করার জায়গা, সেখানে আমরা গিয়ে বসতাম। যারা আছেন দপ্তরের তারা কেউ ডেপুটি বা কেউ অন্য মাঝে মধ্যে এসে প্রেসমিট করতেন, কখনো কখনো সিইও নিজে প্রেসমিট করতেন। এমনকি সিইও ওই হলে না এসে তার যে চেম্বার সেখানে ডেকে প্রেসমিট করতেন। বাকি ডেপুটি যারা আছেন তাদেরও যেসব রুম আছে সেখানে আমরা অবাধে ঘুরে বেড়াতাম, অবাধে। এমনকি চা দেওয়া হতো, চা অবাধে ঘুরে বেড়াতাম। মাঝখানে একটা বসার জায়গা, মানে একটা জায়গা আছে, সেখানে মানে যেখানে খুশি যাওয়া যেত, যে কোনো চেম্বারে যাওয়া যেত। যদি কেউ ব্যস্ত থাকতেন বলতেন একটু পরে আসুন, কিন্তু যাওয়া যেত। যেসব কোয়ারি আছে সেগুলো জানা। ধরুন প্রেসমিট হলে তো একটা মানে সবার সামনে একটা ব্যাপার, আবার কোনো কোনো ব্যাপার আছে না, অনেক স্পেশাল রিপোর্ট, এক্সক্লুসিভ রিপোর্ট, মানে সব সাংবাদিক চান না যে আমি একটা আলাদা ধরনের একটা রিপোর্ট করব আমি এই বিষয়ে, তো সেই বিষয়ে আলাদা করে জানার একটা ব্যাপার থাকতো। তো যে কোনো ডেপুটির চেম্বারে গিয়ে জানা আলাদা করে বলে দিতেন। এইরকম ছিল পরিবেশ। যারা সাংবাদিক আমরা মানে সকালে চলে যেতাম, সারাদিনই থাকতাম। মানে সবসময় যে খবর হতো তা না, উঠতাম, নামতাম, বসতাম, নিচে একটা চায়ের জায়গা আছে, চাও খেতাম, সারাদিন থাকতে হতো ওখানে আমাদের কার্যত। তো কোনো ছিল না, কোনো মানে প্রবলেম ছিল না। কি শুনছি আমি, কি শুনছি আমি? 11 সালে আমার খুব ভালো করে মনে আছে, তারপরেও আমি গেছি। তারপরে যখন ভোট হয়েছে, আমি যখন ছিলাম চাকরি করতাম তখন আমার দায়িত্বে এটাই পড়তো, নির্বাচন কমিশন। তো ফলে আমি মানে মানে প্রত্যেকটা মানে ঘাট ঘট চিনি আমি। ওই ভিতরে ঢুকে এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে মেন গেট, একটু ভিতরে ঢুকে ডান দিকে গিয়ে লিফটে উঠতে হতো, সিঁড়ি দিয়েও যাওয়া যায়। তো সেখানে গিয়ে উঠতাম, সবাই একসঙ্গে আমরা যারা ছিলাম থাকতাম, রিপোর্টার সব একসঙ্গে গল্প করতাম, খবরের সময় খবরও হতো, খবর নিয়েও গল্প হতো। তো আমি যেটা আজকে শুনছি যে নো এন্ট্রি, মানে ভিতরে অ্যালাউ করা যাবে না, নো এন্ট্রি বলে দেওয়া হয়েছে। এবং পুলিশের কাছে নাকি জানতে চাওয়া হচ্ছে যে পুলিশকে বলো আসতে দেবে কেন, মানে তারা নিশ্চয়ই মানা করে দিয়েছেন, পুলিশে নিশ্চয়ই এন্ট্রি করাবে না। তো ব্যাপারটা কি, ব্যাপারটা কি অদ্ভুত দেখছি। কলকাতায় সিইওর দপ্তরকে অদ্ভুত হিসেবে দেখছি, কখনো দেখিনি, শুনিনি এইরকম। দেশের আরও রাজ্যের সিইওর দপ্তর আছে, এমনকি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর আছে, কোথাও এরকম শুনিনি যারা সাংবাদিক তারা ঢুকবেন কি ঢুকবেন না সেটা পুলিশ ঠিক করবে বা তাদেরকে এন্ট্রি করতে বারণ করা হচ্ছে, কখনো কোথাও শুনিনি। তো এই বাংলায় হচ্ছেটা কি, এই বাংলায় হচ্ছেটা কি, কি শুরু হলো? হ্যাঁ, যারা সাংবাদিক তারা ঢুকতে পারবেন না, আর যারা তৃণমূলের ওই টাইপের লোক
কিছু লোককে বিএলও সাজিয়ে আর কিছু বিএলওকে এনে তারা 30 ঘন্টা দপ্তরের সামনে ধর্নায় বসে থাকলেন, সেটা অ্যালাউ করা গেল, সেটাকে বসতে দেওয়া গেল। আর সাংবাদিকরা ভিতরে ঢুকলেই দোষ। তার মানে সাংবাদিকরা কি ওই তৃণমূলের এইসব যারা পুরো এসআইআরটাকে মানে পণ্ড করে দেওয়ার চেষ্টা করছেন বা অন্য কোনো ভাবনা থেকে এইসব করছেন, তাদেরকে অ্যালাউ করা হচ্ছে, তাদেরকে বসতে দেওয়া হচ্ছে। আর যারা সাংবাদিক তারা কি এদের থেকেও খারাপ? মানে কমিশনের জন্য এদের থেকেও খারাপ? ইনারা গিয়ে যা সব করেছেন, কর্মকাণ্ড করেছেন, সেই নিয়ে তো অনেক কিছু ব্যাপার সামনে তো এসছে। তো তাদের থেকেও কি সাংবাদিকরা খারাপ হয়ে গেল যে তাদেরকে এন্ট্রি করতে দেওয়া যাবে না? কি মনে করেন বলুন তো? কি মনে করছেন যারা সাংবাদিক, তাদেরকে কি মনে করছেন? আমার খুব প্রশ্ন রয়েছে। যিনি সিইও রয়েছেন মনোজ আগারওয়াল, আমরা তো একটা সময় একরকম ভাবতাম, এখন যত দিন যাচ্ছে এই যে যাকে দেখছেন কালো হয়ে পড়ে যিনি রয়েছেন, যত দিন যাচ্ছে ততই তো আমরা মানে কেমন দেখছি, যেটা ভেবেছিলাম সেটা দেখছি না, কেমন দেখছি। অনেকে বলে থাকে দাদা দিদি সেটিং, একটা তো কথা আছে বাজারে, দাদা দিদি সেটিং। আমার ওই দিদি আর ওই দাদা সেটিং আমার এখন ওটা আমার মনে হচ্ছে না, কারণ তাদের সেটিংয়ের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিহারের রেজাল্টের পরে বা যেসব তার আগে সব রেজাল্ট হলো, কিন্তু সেটিং যদি কোথাও মানে ভেবে থাকেন আপনাদের মধ্যে যদি থেকে থাকে, আমি তো বলবো এই মুহূর্তে দিদি বনাম ছোটদার সেটিং, দিদি বনাম ছোটদার সেটিং। দিদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন, ড্রামা ড্রামা ড্রামা, উনি সেটিং করে চলছেন এখানে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে। সেই মতোই তো লোককে বসিয়েছেন, দোষারোপ করবেন, দোষবেন, জানি আপনারে খুলে দেবো, এই করে দেবো, সব ওপেন করে দেবো, সব তো জেনে শুনেই তো আপনি বসিয়েছেন। আর কি ওপেন করবেন? তার মানে কি কন্ট্রোলে রিমোট আমার হাতে, তুমি বসে থাকতে পারো নির্বাচন কমিশনের নিযুক্ত হয়ে, কিন্তু আমার হাতে রিমোট। তো আমি দেখছি এখন সেই মতোই বিষয়টা হচ্ছে। দিদি যেমন মিডিয়াকে এইরকম করার চেষ্টা করেন, সেন্সার করার চেষ্টা করেন, মিডিয়ার বিরুদ্ধে নানানভাবে কথা বলে থাকেন, মিডিয়ার এন্ট্রি নিয়ে নানানভাবে তিনি বা তার দলেরা বলে থাকেন, একই টাইপের দেখছি এখানে। যেসব দেখছেন শুনছেন না দিদির তরফ থেকে, আমি আগেই বলেছি সব ড্রামা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভটা প্রকাশ করে ওদিক দিয়ে সব ফাঁক করে দিচ্ছেন। ভালো করে একটু ভেবে দেখবেন, সব ফাঁক করে দিচ্ছেন। উনি মানে লাগাতার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, লাগাতার সিইওর বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, কিন্তু সিইওর যা কাজকর্ম তাতে কিন্তু ওটা প্রমাণ হচ্ছে না যে সত্যি দিদির সঙ্গে সিইওর কোনো দ্বন্দ্ব আছে, সত্যি দিদির সঙ্গে সিইওর কোনো একটা লড়াইয়ের ব্যাপার আছে। আসলে ওটা ওপর ভিতর কিন্তু অন্য টাইপ লাগছে। হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি, অন্য টাইপের লাগছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে কাজ করছে এই মুহূর্তে, এটা নিরপেক্ষ আমার তো লাগছে না, আমার কিন্তু এটা নিরপেক্ষ লাগছে না। আমার কোথাও মনে হচ্ছে যে কাজটা করছে, যেগুলোকে করতে দেওয়া হচ্ছে, তাতে করে এই রাজ্যের শাসকের লাভ হচ্ছে। আমি জানি না যারা বিরোধী আছেন এখানে, যারা দলের সব নেতা নেত্রী, তারা কেন এখানকার দপ্তরটাকে ঠিক করে চেপে ধরছেন না, তারা কেন তাদের সব দায়িত্ব মানে সার্টিফিকেট দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে বসে থাকছেন। খুব ভালো কাজ করছে, দিদি কেন বাধা দিচ্ছেন? দিদির বাধা এটা সে বাধা না, এটা একটা কৌশল। তিনি ঠিক এখানকার দপ্তরকে কাজে লাগিয়ে দিচ্ছেন তার মতো করে, এটা বুঝতে হবে। সাংবাদিকরা এত মানে অপরাধী কি করে হয়ে গেলেন? আসলে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, এখন কমিশনের কিছু খবর এমন সামনে চলে আসছে, তাতে করে কমিশন প্রশ্নের মুখে পড়ছে, বিশেষ করে এসআইআর নিয়ে। এবং দেখছেন এই যে নাম বাদের যে বিষয়টা আসছে, এত কম সংখ্যক নাম বাদ যাবে? কি এসআইআর হচ্ছে? এত কম সংখ্যক নাম বাদ যাবে? 10 লাখ 14 লাখ, আমি জানি না কতটা বাড়ে, দেখি আজকে যদি কিছু নতুন খবর আসে, এত কম সংখ্যক কি এসআইআর হচ্ছে? ঠিক করে এসআইআর হচ্ছে? যারা বিএলও তারা ঠিক করে সবাই কাজ করছেন, হয়তো একটা অংশ করছে, বাকিরা যারা করছে না ঠিক মতো করে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? তারপরে কত বিএলএ থ্রেট হুমকি যে কত কি দিল, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? কড়া স্টেপ কোথায়? যদি কড়া স্টেপ না নেন তাহলে কি করে স্বচ্ছ এসআইআর হতে পারে? তো ওই রকম এসআইআর হচ্ছে, ওই রকমই হচ্ছে, যা ফিগার এখনো পর্যন্ত দেখছি শুনছি ওই রকমই হচ্ছে। তাহলে যে দায়িত্বটা ঠিক মতো করে পালন করার কথা ছিল, সেই দায়িত্ব পালন করছে না নির্বাচন কমিশন, আর মিডিয়া খবর করছে বলে অপরাধী হয়ে গেল। যারা সাংবাদিক তারা অপরাধী হয়ে গেলেন, তাদের জন্য নো এন্ট্রি। নতুন ইতিহাস তৈরি করছেন না, দপ্তরে নতুন ইতিহাস তৈরি করছেন।
করে যান, আপনার ইতিহাসও আগামী দিনে লেখা হবে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। কেন এত ঘেরাঘিরি সাংবাদিকদেরকে? দর্শক অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।